আপনি কি কখনো ভেবে দেখেছেন শব্দ আমাদের জীবনে কতটা শক্তিশালী যদি সেই শব্দই হয়ে ওঠে আপনার সবচেয়ে বড় আতঙ্ক? আজ আমরা আলোচনা করব ২০২৫ সালে তামিল হরর থ্রিলার শব্দম নিয়ে। এই সিনেমা শুধু চোখ নয়, কানকেও করবে আতঙ্কিত। শব্দম শব্দের অর্থ শব্দ। এটি সাধারণ ভূতের সিনেমা নয়, বরং শব্দ সাসপেন্সের মিশ্রণে গড়ে ওঠা এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। প্রতিটা শব্দ, প্রতিটা স্পন্দন সিদ্ধারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে দেবে। ধাপে ধাপে উন্মোচিত হবে এক অজানা সত্য, যা আপনাকে ভয় আর রহস্যের এক নতুন জগতে নিয়ে যাবে। মেডিকেল কলেজের বিশাল বিল্ডিংটি ছাদে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। গভীর রাত, চারপাশে নিস্তব্ধ, শুধু সনসন করে বাতাস বয়ে যাচ্ছে। হঠাৎ দূরে কোথাও একদল বাদুড়ের চিৎকার মিশে যায় বাতাসের সাথে। তার চোখে শূন্য দৃষ্টি, যেন সেই মুহূর্তে শব্দ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। পরের মুহূর্তে সে দুলে ওঠে এবং নিচে পড়ে যায়। অবন্তিকার চোখ হঠাৎ করে খুলে যায়। বুক ধড়ফড় করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে গভীর শ্বাস নেয়, চারপাশটা দেখে। শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছে তার। তার ভাবনার মাঝেই হঠাৎ বাইরে থেকে ভয়ার্ত চিৎকার ভেসে আসে। করিডোরে হইচই পড়ে গেছে। কিছু শিক্ষার্থী দৌড়ে জানালার দিকে ছুটে যাচ্ছে। অবন্তিকা উঠে দাঁড়ায়, দৌড়ে জানালার কাছে আসে, কিন্তু যা দেখে তাতে তার শরীরের রক্ত জমে যায়। নিচে হাসপাতালের আঙিনায় ছড়িয়ে ছিটে থাকা ছাত্রছাত্রীদের মাঝে একটা নিথর দেহ পড়ে আছে। চারিদিকে আতঙ্ক, কান্নার আওয়াজ। কেউ একজন চিৎকার করে বলছে শ্বেতা সুইসাইড করেছে। অবন্তিকার ঠোঁট শুকিয়ে আসে। কিন্তু এটা কিভাবে সম্ভব? মাত্র কয়েক মুহূর্ত আগে সে নিজেকে স্বপ্নে একই পরিস্থিতিতে দেখেছে। উঁচু বিল্ডিং, বাতাসে শো শো শব্দ, বাদুড়ের চিৎকার, তারপর লাফ। কিন্তু এখন বাস্তবে তার সামনে পড়ে আছে শ্বেতার নিথর দেহ। একই দৃশ্য, একই ঘটনা। কলেজের কনফারেন্স রুমে টেবিলে চারপাশে বসে আছেন প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকরা। মুখগুলো থমথমে, যেন এক অজানা আতঙ্ক গ্রাস করছে সবাইকে। কলেজের প্রিন্সিপাল সিরিয়াস গলায় বলেন, এবছর আমাদের কলেজ ৭০ বছর পূর্ণ করবে। কিন্তু ঠিক এই মুহূর্তে ২ সপ্তাহে ২টি আত্মহত্যা। আসলে কি হচ্ছে এখানে? মিডিয়াও ভূতপ্রেত নিয়ে নানা গুজব ছড়াচ্ছে। কেউ কেউ পরামর্শ দিলেন তান্ত্রিক বা গির্জার ফাদারকে ডাকা দরকার। তবে প্রিন্সিপাল তাতে রাজি নন। প্রিন্সিপাল বলে, আমরা যদি তান্ত্রিক বা ফাদার নিয়ে আসি তাহলে লোকে আমাদের নিয়ে হাসাহাসি করবে। কোনো ভালো সমাধান থাকলে বলুন। একজন শিক্ষক পরামর্শ দেন, আমাদের একজন ঘোস্ট ইনভেস্টিগেটরকে ডাকা উচিত। পুলিশ যখন সাধারণ তদন্তে কিছু খুঁজে পায় না, তখন এ ধরনের বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়। বাকি সবাই এতে সহমত হন। সিন পরিবর্তন। রাতের সময় মুম্বাইয়ের একটা পুরনো অ্যাপার্টমেন্ট। হালকা আবছা আলো। রবিন, একজন অভিজ্ঞ ঘোস্ট হান্টার, একটি শিশুর আত্মার সঙ্গে কথা বলছে। দিয়া তার বাবা মাকে বিরক্ত করছিল। কথা শেষে রবিন বুঝিয়ে বলে, দিয়া মনে করছিল আপনারা যদি তার শেষ স্মৃতি ফেলে দেন তাহলে ওকে ভুলে যাবেন। তাই ও রেগে গেছিল। ওর প্রিয় পুতুলটি রেখে দিলে ও শান্তি পাবে। দিয়ার মা আবেগপ্লুত হয়ে বলেন, আমরা এতদিন ভূত প্রেত ভেবে ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি ও ছিল আমাদেরই মেয়ে। রবিন তখন বলে, সব আত্মা খারাপ নয়। যেমন মানুষদের মধ্যে স্বভাব আলাদা হয়, তেমনি আত্মাদেরও। দিনের বেলা কলেজের গেট দিয়ে রবিন প্রবেশ করছে, মুখে দৃঢ়তার ছাপ। কলেজের প্রিন্সিপাল তাকে অভ্যর্থনা জানান। আপনার মতে কলেজের আসল কারণ কি? প্রিন্সিপাল বলে, কিছু শিক্ষার্থী পরীক্ষার চাপে, কিছু পারিবারিক সমস্যায়, আবার কেউ ব্যর্থ প্রেমের কারণে আত্মহত্যা করে থাকে। তবে আমরা এতদিন এসব সামলে নিয়েছি। কিন্তু এবার লোকজন ভূত প্রেত, কালো জাদুর গুজব ছড়াচ্ছে, যা দ্রুত বন্ধ করা দরকার। এই জন্য আপনাকে ডাকা হয়েছে। আপনার হাতে মাত্র 10 দিন। রবিন আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, কারণ যাই হোক আমি সবকিছু বের করব। 10 দিনের মধ্যেই আপনাকে ফলাফল দেব। কেয়ারটেকার রাজু রবিনের থাকা খাওয়ার ব্যবস্থা করে। রবিন তাকে নিজের সহকারী হিসেবে রাখে। প্রথম দিন তারা সুইসাইড স্পট পরিদর্শন করে। বিশ্ববিদ্যালয়ে ৪র্থ বর্ষের ছাত্রী ছিল শ্বেতা। রহস্যময় মৃত্যু তদন্তের জন্য রবিন ৪র্থ বর্ষে ক্লাসরুমে হাজির হয়। সেখানে রবিনকে তাদের সাথে পরিচয় করে দেয় রাজু। রবিন সরাসরি শ্বেতার বন্ধু বান্ধবের সাথে কথা বলতে শুরু করে। সে জানতে চায় মুকেশ এবং শ্বেতার জীবনে কোনো পারিবারিক সমস্যা ছিল কিনা, কিংবা তার প্রেমঘটিত কারণে মানসিক চাপে ছিল কিনা। কয়েকজন মেয়ে জানায় শ্বেতা খুবই প্রাণোচ্ছল ছিল। সে সবসময় হাসি ঠাট্টা করত, কারোর সাথে খারাপ ব্যবহার করত না। তবে মৃত্যুর ১ সপ্তাহ আগে থেকে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেছে। সে ভীষণ ডিস্টার্ব ছিল। উচ্চস্বরে কেউ কথা বললে বা হাসাহাসি করলে সে আতঙ্কিত হয়ে পড়ত। রবিন ক্লাসরুমে শ্বেতার নির্দিষ্ট বসার জায়গাটি পরীক্ষা করতে গিয়ে একটা অদ্ভুত প্রতীক খুঁজে পায়। সেটি যেন কারো হাতে আঁকা ছিল, একটি রহস্যময় চিহ্ন। রবিন তাৎক্ষণিকভাবে তা নিয়ে ভাবতে থাকে। এরপর সে অবন্তিকার সাথে কথা বলে। রবিন জানতে চায় কেন সে ২ দিন ক্লাসে অনুপস্থিত ছিল, আর শ্বেতার মৃত্যুর ৮ ঘন্টা আগে তার ক্লাস থেকে বেরিয়ে গেছিল কেন। অবন্তিকা বলে, শ্বেতা ক্লাসে মনোযোগ দিতে পারছিল না। আমি ওকে পড়ায় মনোযোগী হতে বলছিলাম। ক্লাস শেষে অন্য সবার সাথেও সেও বেরিয়ে গেছে। রবিনের মনে আরও প্রশ্ন জাগে। সবকিছু যেন একটা অদৃশ্য সুতে বাঁধা। অবন্তিকার সঙ্গে কথা বলার পর রবিন পুলিশ স্টেশনে যায়।
রবিন সেখানে গিয়ে শ্বেতা এবং মুকেশের এফআইআর কফি এবং ক্রাইম স্পটের ফটোগ্রাফ সংগ্রহ করতে চায়। স্টেশনে পৌঁছাতেই এক পুলিশ অফিসার তাকে তাচ্ছিল্য সুরে বলে, তোমার মতো লোকেরা কি করবে এই কেস নিয়ে? পুলিশ যদি সমাধান করতে না পারে তাহলে তুমি কোন ছাড়? রবিন নিষ্প্রিয় দৃষ্টিতে তাকিয়ে থাকে। এসব কথায় সে দমে যাওয়ার পাত্র নয়। তার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, শ্বেতা শেষ মুহূর্তে কি এমন দেখেছিল, যা অনুভব করেছিল, যা তাকে এতটা আতঙ্কিত করেছিল? এফআইআর কফি ক্রাইম স্পটের ছবি সংগ্রহের পর রবিন মর্গে পৌঁছায়। সে চেয়েছিল শ্বেতার মৃতদেহটি কাছ থেকে দেখতে, কারণ তার মৃত্যু রহস্যজনক ছিল। কিন্তু সেখানে গিয়ে সে হতভম্ব হয়ে যায়। শ্বেতার দেহটি ডিপ ফ্রিজে সংরক্ষণ করার পরও অস্বাভাবিকভাবে শুকিয়ে যাচ্ছিল। সাধারণভাবে দেহ পচে মাংস খসে পড়ে, কিন্তু এখন ঠিক তার উল্টোটা ঘটছিল। মুকেশের দেহ দেখে রবিন আরও ধাক্কা খায়। মুকেশকে ফ্রিজে না রেখে বাইরে রাখা হয়েছিল, আর তার দেহ প্রায় কঙ্কালে পরিণত হয়েছে। রবিন চিন্তিত হয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করে, এটা কিভাবে সম্ভব? ডাক্তার সিরিয়াস ভঙ্গিতে বলেন, -10 ডিগ্রি তাপমাত্রায় সাধারণ কোনো মৃতদেহ এত দ্রুত পচে না, কিন্তু এই দুটো দেহ প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। বিশেষ করে হাত, পা এবং চেহারার অদ্ভুত রূপান্তর দেখা যাচ্ছে। মেডিকেলের ভাষায় এর কোনো ব্যাখ্যা নেই। রবিন ফিসফিস করে বলে, একদিকে দেহের অস্বাভাবিক পরিবর্তন, অন্যদিকে কান দিয়ে রক্ত বের হওয়া। কিন্তু মুকেশ যেভাবে মারা গেছে তাতে কান দিয়ে রক্ত বের হওয়ার কথাই নয়। সে মুকেশের মৃতদেহ আরও ভালোভাবে পর্যবেক্ষণ করে। তার হাতে আঁকা সেই রহস্যময় চিহ্নটি আবার দেখতে পাই, কিন্তু এটি যেন খোদাই করা হয়েছে কোনো অস্ত্র দিয়ে। সবকিছুই এমন রহস্যের ইঙ্গিত দিচ্ছে, রবিন সিদ্ধান্ত নেয় এটি সাধারণ হত্যাকাণ্ড নয়, এটি অতি প্রাকৃত কিছু হতে পারে। এরপর রবিন তার ঘোস্ট ইনভেস্টিগেশন শুরু করে। প্রথমে সে ক্লাসরুমে বিশেষ সরঞ্জাম সেট আপ করে, অতি প্রাকৃত কোনো সিগন্যালের জন্য অপেক্ষা করতে থাকে। অল্প কিছুক্ষণের মধ্যে শূন্য থেকে বাদুড়ের চিৎকার ভেসে আসে। রবিন আতঙ্কিত হয় না, বরং আরও মনোযোগ দেয়। হঠাৎ করে সেই ভয়ঙ্কর দৃশ্যটি দেখা যায়। মুকেশের মৃত্যুর ঘটনা ঠিক একইভাবে পুনরাবৃত্তি হয়। অদৃশ্য কোনো শক্তি তার কানে প্রবল যন্ত্রণা সৃষ্টি করে, তার কান দিয়ে রক্ত ঝরতে থাকে এবং তারপর সে মেঝেতে লুটিয়ে পড়ে। রবিন এরপর অবন্তিকার সঙ্গে দেখা করে। তারা বিজ্ঞান ও অতিপ্রাকৃত বিষয় নিয়ে তর্ক করতে থাকে। হঠাৎ চার্চের ঘণ্টা বাজতে শুরু করে। রবিন চোখ বন্ধ করে প্রার্থনা শুরু করে, কিন্তু অবন্তিকা উদাসীন। অবন্তিকা আশ্চর্য হয়ে বলে, তুমি কি করছো? আমি তো কোনো ঘণ্টার শব্দ শুনছি না। রবিন শান্ত কণ্ঠে উত্তর দেয়, বিশ্বাস থাকলে শুনতে পেতে। তার কথা শুনে অবন্তিকার কিছুটা হতবাক হয়ে যায়। সেদিন রাতে রবিন তার ঘোস্ট হান্টিং সেট আপ নিয়ে লেডিস হোস্টেলে যায়। রাজু মনিটর স্ক্রিনে কিছু একটা দেখতে পায়, একটি ভৌতিক অবয়ব। সে আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে। রবিন শব্দের উৎস অনুসরণ করে এগোতেই হঠাৎ সামনে সে ভূত হাজির হয়। ভূতটি রবিনকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু রবিন একটু ভয় পায় না, বরং সে সোজা ঘুরে এক থাপ্পড় বসে দেয়। ঠিক তখনই সত্যটা সামনে আসে। এটা কোনো ভূত ছিল না, হোস্টেলের কয়েকজন মেয়ে ভূত সেজে রবিনকে ভয় দেখানোর চেষ্টা করছিল। রবিন ধমকের সুরে বলে, এসব নাটকের পিছনে গিয়ে আছে। তখন জানা যায় পুরো পরিকল্পনাটির পিছনে ছিল অবন্তিকা। রবিন অবন্তিকার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ধমকের সুরে বলে, এটি যদি কোনো মজা হয়ে থাকে তবে ভুল করছো, কারণ এখানে সত্যি কিছু একটা আছে, যা মজার নয়। অবন্তিকা একটু মুচকি হেসে বলে, তাহলে আমাকে প্রমাণ করে দেখাও। রবিন কোনো উত্তর দেয় না। সকালবেলা কলেজের এক স্টাফ রবিনের হাতে শ্বেতার মোবাইল ফোনটি তুলে দেয়। রবিন এক মুহূর্ত সময় নষ্ট না করে ফোনের সমস্ত ডেটা কপি করে নেয়। এরপর সে মোবাইলের ডাটা ঘাঁটতে গিয়ে একটা ফটোর উপর নজর পড়ে, যা তাকে গভীর চিন্তায় ফেলে দেয়। ছবিটিতে শ্বেতা, মুকেশ এবং আরও একটি মেয়ে ছিল, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল ছবির আড়ালে থাকা একটা অস্পষ্ট অবয়ব। আর বিস্ময়কর ব্যাপার হলো, ছবিতে শ্বেতা এবং মুকেশের যে অঙ্গভঙ্গি করেছিল, তাদের মৃত্যুর সময় তাদের দেহ ঠিক সেই অবস্থায় পাওয়া গেছে। রবিন বুঝতে পারে এই ছবি কেবল একটা সাধারণ মুহূর্তের স্মৃতি নয়, এতে লুকিয়ে আছে মৃত্যুর পূর্বাভাস। রবিন ছবিটি অবন্তিকাকে দেখায়। অবন্তিকা ছবিটি দেখে সঙ্গে সঙ্গে বলে, এই মেয়েটি দীপিকা। রবিন তৎক্ষণাৎ জানতে চায় এই ছবিটি কোথায় তোলা হয়েছে। অবন্তিকা কিছুটা দ্বিধায় পড়ে যায়। রাতের অন্ধকারের কারণে ঠিকমতো বলতে পারছে না, তবে জায়গাটা বেশ নির্জন ছিল। অবন্তিকা অস্পষ্টভাবে বলে। রবিন এবার দীপিকার সঙ্গে যোগাযোগ করতে বলে। অবন্তিকা দীপিকার ফোন নম্বরে ফোন লাগানোর চেষ্টা করে, কিন্তু ফোন বন্ধ। এবার অবন্তিকা কলেজের এক বন্ধুকে ফোন করে দীপিকা সম্পর্কে আরও তথ্য জানতে চায়। ঠিক তখনই রবিন লক্ষ্য করে অবন্তিকার অজান্তে তার হাতে থাকা পেন দিয়ে কিছু একটা আঁকছে। রবিন কিছুক্ষণ নীরব দৃষ্টে তার হাতের দিকে তাকিয়ে থাকে। এটা কি কেবল একটা অভ্যাস, নাকি অবন্তিকার অবচেতন মন কিছু প্রকাশ করতে চাইছে? ফোন কাটার পর অবন্তিকা মুখ তুলে বলে, দীপিকা সম্ভবত রাকেশ নামে একজনের সঙ্গে আছে। তারা খুব কাছের বন্ধু ছিল। এরপর সে রবিনকে রাকেশের ঠিকানাটি দিয়ে দেয়। রবিন তড়িঘড়ি রাকেশের ফ্ল্যাটে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে রাকেশ এবং দীপিকা কেউ নেই। ফ্ল্যাটে শুধু রাকেশের দুই বন্ধু উপস্থিত।
রবিন দীপিকার ব্যাপারে জানতে চাইলে তারা জানায় দীপিকা প্রায় এখানে আসে এবং রাকেশের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আজ সকালে তারা দুজনে কোথাও বেরিয়ে গেছে, কাউকে কিছু না জানিয়েই। এমনকি তাদের ফোনও বন্ধ রয়েছে। রাকেশের রুম তল্লাশি করতে গিয়ে রবিনের চোখে পড়ে একটা ঔষধের বিল এবং তার সঙ্গে থাকা একটা ঔষধের বোতল। বিষয়টি সন্দেহজনক মনে হলেও সে নিশ্চিত হতে পারে না। এরপর সে কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে। প্রিন্সিপাল জানায় দীপিকা একবার বলেছিল সে তার গানে যেন হাজার হাজার বাদুড়ে চিৎকার করছে। যন্ত্রণা এতটাই তীব্র ছিল যে সে কোনোভাবে কানের পরীক্ষা করতে রাজি হয়নি। সে অসহ্য হয়ে বলেছিল, আমাকে মেরে ফেলো। প্রিন্সিপাল তখন দীপিকাকে একটা কানের ড্রপ দিয়েছিলেন, কিন্তু তারপর কি হয়েছে সে কিছু জানে না। রবিন দীপিকার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করতে চায়, কিন্তু প্রিন্সিপাল দ্বিধাগ্রস্ত। তিনি বলেন, ইতিমধ্যে অনেক সমস্যায় জড়িয়ে আছি, বাড়তি ঝামেলা চায় না। প্রশাসনের এমন অনাগ্রহ দেখে রবিন হতাশ হয়ে ফিরে আসে। তার মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাদুড়ের চিৎকার এ মানে কি? হঠাৎ মোবাইল বেজে ওঠে। রবিন চমকে ওঠে। অপরিচিত এক নম্বর। ফোনের ওপার থেকে ভেসে আসে কর্কশ কণ্ঠে, আপনি যে দীপিকাকে খুঁজছেন সে এইমাত্র মহিলা হোস্টেলে দিয়ে গেছে। আর দেরি নয়। তড়িঘড়ি করে রবিন গাড়ির চাবি তুলে নেয়, দ্রুত স্টার্ট দেয়, রাস্তার দিকে ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে রাতের নীরবতা ছিঁড়ে আসে অদ্ভুত এক শব্দ, বাদুড়ের ডানা ঝাপটানি। দীপিকার গা ছমছম করে ওঠে। পথের ধারে ছায়াময় অন্ধকার, আর তার ভেতর থেকে যেন কেউ তাকে অনুসরণ করছে। হঠাৎ তীব্র ব্যথায় শরীর কেঁপে ওঠে। সে বুঝতে পারে তার ডান হাতটি অস্বাভাবিকভাবে মোচড়াচ্ছে। অসহ্য যন্ত্রণায় মাটিতে লুটে পড়ে সে। কিন্তু অবাক করার ব্যাপার, সে হাতের চামড়ার ওপর ধীরে ধীরে গাঢ় হয়ে উঠছে এক রহস্যময় চিহ্ন, যেন কেউ আগুনের দাগ কেটে দিচ্ছে। এদিকে অবন্তিকা স্বপ্নে দেখে এক ঝুলন্ত দেহ, গলায় দড়ি, চোখ উল্টে আছে। হঠাৎই সে আতঙ্কে জেগে ওঠে। দম বন্ধ হয়ে আসছে, শরীর ঠান্ডা ঘামে ভিজে গেছে। সময় নষ্ট না করে সে রবিনকে ফোন দেয়, কিন্তু ওপা থেকে কোনো উত্তর নাই। রবিন পৌঁছে যায়। গাড়ি থামায় সে। চারপাশে নিস্তব্ধতা, বাতাস ভারী, যেন কোনো কিছু অপেক্ষা করছে। চোখ ঘুরিয়ে খোঁজে দীপিকাকে, কোথাও নেই। কিছুটা এগিয়ে যায় সে। হোস্টেলের পাশে এক গাছের নিচে এসে দাঁড়ায়। কিন্তু হঠাৎ তার দৃষ্টি উপরের দিকে আটকে যায়। তার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে। গাছের ডালে দীপিকা ঝুলছে। বেলা পুলিশ ট্রান্সপোর্টে এসে দীপিকার মরদেহ উদ্ধার করে। বডিটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছিল। রবিনও সেখানেই ছিল। তার চোখ আবারও আটকে গেল দীপিকার শরীরে। সেই চিহ্ন, ঠিক সেই রহস্যময় চিহ্ন যা সে আগেও দেখেছে। দীপিকার হাতও বেঁকেছিল, যেমনটা ঘটেছিল তার মৃত্যুর আগে। ঠিক তখনই চার্চের ঘড়ির ঘণ্টা বেজে ওঠে। গভীর চিন্তায় ডুবে থাকা রবিনের দৃষ্টি আচমকা একটা পুরনো বিল্ডিংয়ের দিকে চলে যায়। রাজু, ওই বিল্ডিংটা কি? রাজু বলল, এটা একটা পুরনো লাইব্রেরি। আমাদের কলেজের 2টা লাইব্রেরি আছে, তবে এটাতে এখন খুব কম মানুষ যায়। শুধু একটা ওয়াচম্যান আছে দেখাশোনার জন্য। রবিন কিছু না বলে লাইব্রেরির ভিতরে প্রবেশ করে। ভিতরে ঢুকতে শীতল বাতাসের ছোঁয়া অনুভব করে সে। গা ছমছমে পরিবেশ, যেন বহুদিন কেউ এখানে পা রাখেনি। হালকা আলো ভেন্টিলেশন হোল দিয়ে এসে মেঝেতে পড়ছে। রবিন লক্ষ্য করল আলো পড়ে তৈরি হওয়া ছাইটি হুবহু সেই চিহ্নের মতো যা দীপিকার দিয়েছিল। সে বুঝতে পারল এই বিল্ডিংয়ের সঙ্গে দীপিকার মৃত্যুর কোনো না কোনো যোগসূত্র রয়েছে। ওয়াচম্যানের সঙ্গে কথা বলে জানা গেল দীপিকা ও তার 2 বন্ধু প্রায় এখানে আসতো। তারা গল্প করত, নেশা করত। তবে অবন্তিকা ওদের সঙ্গে থাকলেও সে নেশায় জড়িত ছিল না, বরং সবসময় নিজের নোটস নিয়ে ব্যস্ত থাকত। রবিন সরাসরি অবন্তিকার সঙ্গে কথা বলতে চাই। তোমাকে পুরনো লাইব্রেরিতে আসতে হবে, সেটাই আমার পরবর্তী তদন্তের জায়গা। অবন্তিকা বিস্মিত হয়, তবে কিছু না বলে রাজি হয়। রবিন তখন তার ফোনের বিষয়টি জিজ্ঞেস করল, সেদিন তুমি আমাকে ফোন করেছিলে ঠিক? অবন্তিকা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, আমি জানি না, হয়তো ভুল করে ফোন চলে গেছে, আমি সত্যি মনে করতে পারছি না। রবিন তার সমস্ত ইকুইপমেন্ট পুরনো লাইব্রেরিতে সেট আপ করলো। কিছু ছাত্র তাদের সাহায্য করছিল। কিছুক্ষণ পর অবন্তিকাও সেখানে চলে এলো। রবিন তাকে একটা চেয়ারে বসতে বলল, আমি তোমাকে একটা টেস্ট করব। দেখতে চাই তোমার ভিতরে কোনো অতৃপ্ত আত্মা আছে কিনা। প্রক্রিয়া শুরু হতেই যন্ত্রের সিগন্যাল বেড়ে যেতে লাগলো। রবিন প্রশ্ন করল, তোমরা কয়জন? তোমরা কি এই কলেজের ছাত্র? কিন্তু কোনো স্পষ্ট উত্তর এলো না। তবে সিগন্যালের মাধ্যমে বোঝা গেল তারা একজন নয়, অনেকজন। আচমকা বাতাস ভারী হয়ে উঠল। লাইব্রেরির ভিতরে অদৃশ্য এক শক্তি সক্রিয় হয়ে গেল। তারপরই অবন্তিকার শরীর কেঁপে উঠল। তার চোখের মণি ঘুরতে লাগলো। তার কণ্ঠস্বর বদলে গেল, যেন একাধিক কণ্ঠ একসঙ্গে বলছে। তারপর সে ভেসে উঠল। রবিন চিৎকার করে বলল, সবাই সরো। হঠাৎ এক অদৃশ্য শক্তি অবন্তিকাকে উপরে ছুঁড়ে ফেলল। ধপ করে সে মেঝেতে পড়ে গেল। রবিন এবং অন্যান্যরা দ্রুত অবন্তিকাকে হাসপাতালে নিয়ে গেল। তার শরীর স্থির, কিন্তু মনে হচ্ছে সে এখনো বেঁচে আছে।
কলেজের প্রিন্সিপাল রবিনকে ডেকে বললেন সমস্যাটা অবন্তিকার মধ্যে, লাইব্রেরির না। তার বাবা মাকে খবর দেওয়া হয়েছে, তারা যেন তাকে চিকিৎসার জন্য কোথাও নিয়ে যায়। কিন্তু রবিন দ্বিধাহীন কণ্ঠে উত্তর দিল, সমস্যা অবন্তিকার নয়, শুরুটা হয়েছে লাইব্রেরি থেকে। আমি বিষয়টা আরও ভালোভাবে খতিয়ে দেখতে চাই। প্রিন্সিপাল দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি আমাদের অনেক সাহায্য করেছো, এবার বাকিটা আমাকে করতে দাও। অবন্তিকার ওপর দোষ চাপিয়ে দিলেই সব সমস্যা মিটে যাবে। রবিন নিরাশ হয়ে তার রুমে ফিরে আসে। সে পুনরায় ভিডিও অডিও ক্লিপগুলো খতিয়ে দেখছিল, যদি কোনো ক্লু পাওয়া যায়। কিন্তু হতাশ হয়ে সে টেবিল থেকে সবকিছু ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই রবিনের কানে ভেসে আসে চার্চের ঘণ্টার শব্দ। সে রাজুকে জিজ্ঞেস করল, এই এলাকায় চার্চ কোথায়? রাজু অবাক হয়ে বলল, এখানে কাছাকাছি কোনো চার্চ নেই। রবিন বিস্মিত হয়ে বলল, কিন্তু আমি স্পষ্ট শুনলাম। এমন সময় রবিনের এক সহকর্মী ফোন করে জানায়, বিল্ডিংটির বয়স ১০০ বছর পেরিয়েছে, কিন্তু এটা লাইব্রেরির জন্য তৈরি হয়নি। এর কাঠামো, স্তম্ভ, ভেন্টিলেশন হোল সব দেখে বোঝা যাচ্ছে এটি একসময় চার্চ ছিল। তারপর সে আরও বলে, তুমি হয়তো তোমার ডিভাইসে তাদের সংযোগ করতে পারছো না, কিন্তু তারা তোমার সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ করছে। যদি সেই ফ্রিকোয়েন্সি খুঁজে বের করতে পারো, তাহলে তাদের কথাগুলো বুঝতে পারবে। রবিন আবার সেই অদৃশ্য ফ্রিকোয়েন্সি খুঁজতে লেগে যায়। একটি বিশেষ ডিভাইসে সুজিদানা ছড়িয়ে সে পরীক্ষা করতে শুরু করে। এক পর্যায়ে সে খুঁজে পায় ফ্রিকোয়েন্সিটি হলো 444। এটি সেই ফ্রিকোয়েন্সি যা গড ফ্রিকোয়েন্সি নামে পরিচিত। এই ফ্রিকোয়েন্সি শোনা যায়, কিন্তু কোনো ডিভাইসে রেকর্ড করা সম্ভব নয়। রবিনের বন্ধু দীপক পরামর্শ দিল, তুমি যেহেতু এটা রেকর্ড করতে পারবে না, তাই হাতে নোট তৈরি করো, এটা একমাত্র উপায়। রবিন সারা রাত জেগে শব্দগুলো শুনে নোট তৈরি করলো। সকালবেলা সে একটা চার্চে গিয়ে এক ফাদারের সঙ্গে দেখা করলো। কিন্তু যখন রবিন জানতে চাইল হোলি অ্যাঞ্জেল কলেজ সম্পর্কে, ফাদার হঠাৎ রেগে গিয়ে বলল, যখন সেই শয়তান চার্চে প্রবেশ করেছিল তখন থেকে সব শেষ হয়ে গেছে। তিনি রবিনকে চার্চ থেকে বের করে দিলেন। একজন অক্ষম বৃদ্ধ তাকে চলে যেতে বলল। রবিন নিরাশ হয়ে গাড়িতে বসে রেডিওতে 444 GHz ফ্রিকোয়েন্সি সেট করল। মুহূর্তের মধ্যে ইন্ডিকেটর অটোমেটিক চালু হয়ে গেল। একটা অজানা শক্তি সংকেতের মাধ্যমে তাকে কোথাও নিয়ে যেতে লাগলো। সে শক্তির টানে রবিন পৌঁছে গেল একটা গভীর জঙ্গলে। সেখানে এক বৃদ্ধ কাঠের কফিন তৈরি করছে। রবিন এগিয়ে গিয়ে বলল, আমি হোলি অ্যাঞ্জেল কলেজ থেকে এসেছি। আপনি কি এই নোট সম্পর্কে কিছু জানেন? বৃদ্ধ লোকটি গভীরভাবে নোটের দিকে তাকিয়ে বলল, এই কাগজে সব উত্তর আছে। লোকটি বলতে লাগলো, হোলি অ্যাঞ্জেল কলেজ এবং হাসপাতালের চেয়ারম্যান ডক্টর ড্যানিয়েলের স্ত্রী ছিলেন ডক্টর ডাইনা। তিনি একজন মহান হৃদয়ের নারী। প্রতি রবিবার চার্চে প্রার্থনা হোক বা না হোক, ডাইনার লেখা একটি সঙ্গীত বাজত। একদিন তিনি চার্চে এসে দেখেন মেঝেতে একটা বিকলাঙ্গ শিশু পড়ে আছে। শিশুটিকে তার বাবা মা ফেলে রেখে গেছে। চার্চের লোকেরা বলল, এখানে যদি একবার আশ্রয় দাও তবে আরও অনেক ফেলে যাবে। কিন্তু ডায়না বললেন, এই শিশুরা ঈশ্বরের দান, আমি এদের আশ্রয় দেব। এরপর থেকে তিনি পরিত্যক্ত ও অসুস্থ শিশুদের লালন পালন করতে থাকেন। ধীরে ধীরে ডক্টর ডায়না থেকে মাদার ডায়না হয়ে ওঠে। তিনি বলতেন, মানুষ পৃথিবীতে কোনো না কোনো কারণে আসে, আমি এসেছি সেবা করতে। সাধারণ মানুষ যেমন কথা বলে, তেমনি ওই শিশুরাও তাদের অনুভূতি প্রকাশ করতে শব্দের মাধ্যমে। খুশি হলে হাততালি দিত, আর রাগ হলে দেয়ালে জোরে জোরে আঘাত করত। ডায়না সাউন্ড থেরাপি দিয়ে তাদের চিকিৎসা করতেন। এরপর একদিন ভয়ঙ্কর মহামারী এলো। ডায়না প্রাণপণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পারেনি। ৪২ জন শিশু এক একে মৃত্যুর কোলে ঢলে পড়ল। বৃদ্ধ লোকটি রবিনকে সেই ৪২টি কবরের সামনে নিয়ে গেল। রবিন হতভম্ব হয়ে পড়ল, আমি কবরগুলো খুলে পরীক্ষা করতে চাই, তারা কি সত্যি রোগে মারা গেছে নাকি তাদের সঙ্গে কিছু ঘটেছিল। এরপর রবিন হাসপাতালে গিয়ে অবন্তিকাকে দেখতে পেল। অবন্তিকা তখন সুস্থ ছিল। সে বলল, ৩ জন ছাত্র মারা যাওয়ার আগে আমি তাদের স্বপ্নে দেখেছিলাম। এ মানসিকভাবে ভেঙে পড়েছিল। রবিন তাকে শান্ত করে বলল, তোমার মতো আমিও আমার মাকে হারিয়েছি, তাই তোমার কষ্টটা বুঝতে পারছি। অবন্তিকা কিছুটা স্বস্তি পেল। রবিন ঠিক করলো সে রাতে হাসপাতালে থাকবে। রবিন মোবাইলের সাউন্ড রেকর্ডার চালু করে খবরের কাগজ পড়তে শুরু করে, আর অবন্তিকা ঘুমানোর চেষ্টা করে। অন্যদিকে গভীর রাতের অন্ধকারে ওই বৃদ্ধ লোককে দেখা যায় জঙ্গলের মাঝে। সে একটা শিশুর কবর খুঁড়ে, কিন্তু কফিন খুলতেই দেখতে পায় সেখানে কোনো মৃতদেহ নেই। কফিনের ভিতরে কেবল একটা কাচের বোতল, যার ভিতরে বাদুড় বন্দি। হঠাৎ হাজার হাজার বাদুড়ের আওয়াজ পুরো জঙ্গল কাঁপিয়ে তোলে, আর এক মুহূর্তের মধ্যে সে বৃদ্ধের মৃত্যু ঘটে। সিন কাঠ হয়ে অবন্তিকার দিকে ফোকাস যায়। হঠাৎ তার শরীরে যেন কোনো অজানা শক্তি ভর করে। তার চেহারা বদলে যায়, আর সে কিছু বলে ওঠে যা রবিন বুঝতে পারে না। কিছুক্ষণ পর অবন্তিকার জ্ঞান ফিরে আসে। সে জানায়, স্বপ্নে দেখলাম আমি এই হাসপাতালে একজন মহিলার ট্রিটমেন্ট করছিলাম। রেজিস্টার চেক করতেই জানা যায় সেই মহিলা এখানে আইসিইউতে ভর্তি আছে। রবিন ও অবন্তিকা দ্রুত সেখানে পৌঁছায়।
তারা দেখে রিপোর্টে মহিলার নাম লেখা ছিল জেনিফার ফার্নান্ডেজ, যিনি গত 5 বছর ধরে কোমায় রয়েছেন। অবন্তিকা তখন চমকে ওঠে। আমি গত মাসেও এই রুমে ছিলাম। তখন ওই মহিলা হঠাৎ জ্ঞান ফিরেছিল, কিন্তু সিনিয়র ডাক্তার তাকে অজ্ঞান করার জন্য ইঞ্জেকশন দিতে বলেন। আমি তা করতে রাজি হয়নি। তারপর আমাকে বদলি করে দেওয়া হয়। রবিন তখন পুরো ব্যাপারটা বুঝতে পারে। সে বলে ওঠে, এই মহিলা জেনিফার নয়, এ হলেন ডাক্তার ডায়না। সে 42 জন শিশুর গার্জিয়ান, তোমাদের কলেজের এক্স প্রিন্সিপাল। ডায়না 34 বছর যাবৎ কোমায় আছেন, অথচ এখানে মিথ্যা গল্প সাজানো হয়েছে। এর পিছনে বড় কোনো ষড়যন্ত্র কাজ করছে। তুমি বলতে পারবে তোমার বদলি হওয়ার পর কারা এই রোগীর দায়িত্ব ছিল? অবন্তিকা রেজিস্টার চেক করে বলে, মুকেশ, শ্বেতা এবং দীপিকা, এরা একে একে রোগীকে অ্যানেস্থিয়া দিয়েছিল। রবিন এবার ডায়নার হাত ছুঁয়ে অনুভব করার চেষ্টা করে। কিছুক্ষণ চুপ থেকে সে বিস্মিত হয়ে বলে, ডায়না হয়তো আর বেঁচে নেই, আমি তার আত্মা অনুভব করতে পারছি না। রাগে উন্মত্ত হয়ে রবিন ডায়নার মেডিকেল সাপোর্ট খুলে ফেলে। ঠিক তখনই সিকিউরিটি এসে রবিনের মাথায় আঘাত করে। রবিনের জ্ঞান ফেরে পুলিশ স্টেশনে। এক পুলিশ অফিসার তাকে জেরা করছিল। তুমি মৃত ডায়নাকে জীবিত বলে দাবি করছো, এটা কিভাবে সম্ভব? রবিন দৃঢ় স্বরে বলে, তারা সবাইকে ধোঁকা দিচ্ছে, ডায়না আসলে মৃত। অফিসার উপহাসের ভঙ্গিতে হেসে ওঠে। রবিন এবার চিৎকার করে বলে, তুমি সেন্সলেস, তোমার মাথায় ঢুকবে না এসব। রেগে গিয়ে পুলিশ অফিসার রবিনকে থাপ্পড় বসে দেয়। ঠিক তখনই এক বিকট বিপ শব্দ শোনা যায়। অফিসার কান চেপে ধরে চিৎকার করতে থাকে। তার কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার পর এক উচ্চপদস্থ পুলিশ অফিসার ডায়নার বিষয় জানতে কলেজের প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপাল গভীর কণ্ঠে বলে, একজন মৃত ব্যক্তিকে কেন জীবিত বলে চালাবো? অফিসার প্রশ্ন করেন, এই মেডিকেল কলেজের মালিক এবং ডায়নার স্বামী ড্যানিয়েল কোথায়? প্রিন্সিপাল কিছুক্ষণ চুপ থেকে বলেন, ড্যানিয়েল গত 30 বছর আগে লন্ডনে চলে গেছে। আমার কথায় সে ফিরবে না, তবে আমার মৃত্যু ছাড়া সে ফিরে আসবে না। অফিসার এর উত্তর সন্তুষ্ট না হয়ে চলে যান। এদিকে এক কাজের লোক প্রিন্সিপালের জন্য চা এনে দেয়, কিন্তু হঠাৎ প্রিন্সিপালের আচরণ বদলে যায়। ছোট ছোট শব্দ তার কানে বিকট শোনাতে থাকে। তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এক পর্যায়ে তার মৃত্যু হয়ে যায়। রাজু যখন রবিনকে ফোন করল, তার গলায় এক অদ্ভুত শিহরণ। এমসের ডাক্তাররা বলছেন ডায়না ম্যাম এখনও মারা যায়নি, তিনি কোমায় আছেন। কিন্তু তার শরীরের অভ্যন্তরীণ ক্ষতি এতটাই গুরুতর, বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 1%। রবিন ফোনটা হাতে চেপে ধরল। এক মুহূর্ত চুপ থেকে সে বলল, ডায়নার আত্মাকে ফিরে আনতেই হবে। কলেজের প্রিন্সিপালের মৃত্যু সংবাদ শুনে ড্যানিয়েল তড়িঘড়ি দেশে ফিরে আসে। নিজের স্ত্রীর এই দুর্দশা তাকে ভেতর থেকে বিধ্বস্ত করে দেয়। হাসপাতালের ডাক্তাররা জানিয়ে দিলেন, তার ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। আপনি চাইলে তার সমস্ত লাইফ সাপোর্ট খুলে ফেলতে হবে, যাতে সে মুক্তি পায়। ড্যানিয়েল চোখ বন্ধ করল। একটা শেষবার কথা বলতে চায় তার প্রিয়তমার সঙ্গে। কিন্তু হঠাৎ তার চোখে পড়ল মেঝেতে পড়ে থাকা অ্যানেস্থিয়া মেডিসিনের শিশিটির দিকে। তার সিদ্ধারা দিয়ে শীতল স্রোত নেমে এলো। অ্যানেস্থিয়া, এই ওষুধ এখানে কিভাবে এলো? তার মনের ভিতর একটা সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। কিন্তু তখনই অবন্তিকাকে ফোন করলো। আমি সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। অবন্তিকা, তোমার বিজ্ঞান, আমার বিশ্বাস, দুটো এবার এক হতে চলেছে। ডায়নার আত্মা জোরপূর্বক বের করা হয়েছে। স্বাভাবিকভাবে নয়। সে মারা যায়নি, কিন্তু তার আত্মা তার দেহ ছেড়ে চলে গেছে। বারবার অ্যানাস্থেসিয়া দেওয়ার কারণে সে আউট অফ বডি এক্সপেরিয়েন্সের শিকার হয়েছে। তার আত্মা এখন অন্য এক জগতে আটকে আছে, যেখানে সে মৃত আত্মাদের দেখতে পাচ্ছে। কিন্তু এখনও আমাদের হাতে সময় আছে, মাত্র 2 ঘন্টা। যদি আমরা তার আত্মাকে ফিরিয়ে আনতে পারি, তবে সে আবার বাঁচবে। আমাদের চেষ্টা করতেই হবে। এই বাচ্চাগুলোর জন্য ডায়নাকে ফিরতেই হবে। ঠিক তখনই হাসপাতালে ডাক্তারদের কাছে একটা ফোন আসে। ডায়নার সমস্ত লাইফ সাপোর্ট খুলে ফেলুন। অপরিচিত সেই কণ্ঠটা এন ড্যানিয়েল নামে পরিচিত এক ব্যক্তির। ডাক্তার ফোন রেখে এক পা বাড়াতেই আবার ফোন বেঁচে উঠল। এবারে স্ক্রিনে ফুটে উঠল ডায়নার নাম। হতভম্ব হয়ে সে ফোনটা ধরল। কিন্তু ওপাশ থেকে ভেসে এলো এক অদ্ভুত ভৌতিক এক ভাষা। হঠাৎ করে তার শরীর অসাড় হয়ে গেল। আতঙ্কে তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে কান কেটে রক্ত ছিটিয়ে পড়ল। ঠিক তখনই সেখানে হাজির হলো রবিন আর অবন্তিকা। তারা এক মুহূর্ত সময় নষ্ট না করে ডায়নাকে উদ্ধার করে নিয়ে গেল পুরনো লাইব্রেরিতে। রবিনকে তার বন্ধু ফোন করে বলে, তুমি যে অডিও পাঠিয়েছিলে তাতে ন্যান্সি ড্যানিয়েলের নাম উচ্চারণ করছে। রবিনের চোখে এক ঝলক বিদ্যুৎ খেলে গেল। ন্যান্সি তাহলে সে এর পিছনে? এদিকে ড্যানিয়েল সবকিছু জেনে গেছিল। তার স্ত্রীর অবস্থার জন্য ন্যান্সি দায়ী। তাই ন্যান্সি ড্যানিয়েলকে ইঞ্জেকশন দিয়ে হত্যা করে দেয়। ন্যান্সি এবং ডায়না দুজনেই ডাক্তার ছিলেন। ডায়না যখন সঙ্গীতভিত্তিক চিকিৎসা শুরু করলো, তখন ন্যান্সির ভিতরে এক ধরনের ঈর্ষার দানা বাঁধতে থাকে। সে কিছুতে সহ্য করতে পারেনি যে ডায়না এই চিকিৎসা এত সফল হচ্ছে। কিন্তু শুধু ঈর্ষা নয়, তার উদ্দেশ্য ছিল আরও ভয়ঙ্কর। সে মেক্সিকোতে এক জাদুকরী মহিলার সাহায্যে ব্ল্যাক ম্যাজিকের চর্চা শুরু করে।
এরপর বাদুড়ের আল্ট্রাসাউন্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এক অন্ধকার গবেষণা শুরু করে, যেখানে ৪২টি নিরীহ শিশুর ওপর ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট চালানো হয়। যখন ডায়না তার পথে বাধা হয়ে দাঁড়ালো, তখন সে তাকে মেরে ফেলার বদলে কোমায় পাঠানোর পরিকল্পনা করে। ন্যান্সি যখন লাইব্রেরিতে পৌঁছায়, ডায়নার অক্সিজেন মাস্ক খুলতে গেল। তখনই অবন্তিকা চিৎকার করে উঠল। কিন্তু ন্যান্সির লোকেরা অবন্তিকাকে ধরে আনে এবং তাকে নির্মমভাবে আঘাত করতে শুরু করে। সেই সঙ্গে রবিনকেও খারাপভাবে মারা হয়। ঠিক তখনই আশেপাশে ভেসে উঠল ছোট ছোট শিশুদের আত্মা। তারা সাউন্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ন্যান্সিকে বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার কানে থাকা ডিভাইসের কারণে সে কোনো ক্ষতি করতে পারছিল না। ন্যান্সি এবার এক ইলেকট্রিক ডিভাইস চালু করলে হাজার হাজার বাদুড়ের ঝাঁক ঘিরে এলো পুরো লাইব্রেরিতে। শিশুরা ভয়ে কুঁকড়ে গেল। ন্যান্সি এবার ডায়নার দিকে এগিয়ে গেল, এক বিষাক্ত ইঞ্জেকশন হাতে নিয়ে। ঠিক তখন রবিন ডায়নার তৈরি করা মিউজিক বাজিয়ে দিল। শিশুরা ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠল। ডায়নার আত্মা ধীরে ধীরে তার দেহে প্রবেশ করল। হঠাৎই ডায়না ন্যান্সির হাত চেপে ধরল। শিশুরা তখনই ন্যান্সির উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সে এক ভয়ঙ্কর মৃতদেহে পরিণত হলো। পুরোনো লাইব্রেরি এখন একটা হোমে পরিণত হয়েছে। বাচ্চাদের সঙ্গে বসে সে আবারও সঙ্গীতের মাধ্যমে চিকিৎসা শুরু করছে। একটা শিশুর হাত ধরে সে মৃদু হেসে উঠল। তার চোখে আনন্দের জল। জীবন ফিরে পেয়েছে, শুধু নিজের জন্য নয়, এই নিষ্পাপ শিশুদের জন্য। এই সিনেমাটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আপনি যদি আরও নতুন সিনেমার আপডেট ও রিভিউ পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।